ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আমার আজকের বিষয় ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, যার বিষয় কোড হচ্ছে 66863, ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের ক্লাস। আজকে আমার পঞ্চম নাম্বার লেকচার, অধ্যায় 2 থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এর মধ্যে শুরুতেই আছে থার্মিস্টরের প্রয়োগ ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন থার্মিস্টর। শুরুতেই আছে আমার অ্যাপ্লিকেশন অফ থার্মিস্টর, অর্থাৎ থার্মিস্টরের প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোথায় কোথায় থার্মিস্টর ব্যবহার করা হয় বা কোথায় কোথায় থার্মিস্টর ব্যবহার করা যেতে পারে। তো এর মধ্যে শুরুতেই আছে হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার পরিমাপে। শুরুতেই আছে হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার পরিমাপে, অর্থাৎ যে সকল পাওয়ারের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকবে, এসব পাওয়ার পরিমাপের ক্ষেত্রে থার্মিস্টর। এরপরে ব্যবহার করা হয় থার্মাল কন্ডাক্টিভিটি পরিমাপে। থার্মাল কন্ডাক্টিভিটি পরিমাপে এরপরে ব্যবহার করা হয়ে থাকে তরলে লেভেল, ফ্লো এবং প্রেসার পরিমাপে, অর্থাৎ তরলের লেভেল, তরলের ফ্লো এবং প্রেসার পরিমাপে এটা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ইলেকট্রনিক সার্কিটে ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও থার্মিস্টর ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনিক সার্কিটে কোনো ডিভাইসের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আমাদের এই থার্মিস্টর প্রয়োগ করা হয়ে থাকে। এখন আমরা যদি থার্মিস্টর প্রয়োগ ক্ষেত্রে একটা থার্মিস্টর ব্যবহৃত তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি আমরা একটু দেখি, যে থার্মিস্টরের সাহায্যে তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, তাহলে এই থার্মিস্টরের ক্ষেত্রে কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, সেটার কার্যনীতি বা সেটা কিভাবে করা হয়ে থাকে, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কি দেখতে পাই। এখানে আমরা যে চিত্রটা দেখতেছি, এটা হচ্ছে থার্মিস্টর ব্যবহার করে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করা। অর্থাৎ থার্মিস্টর ব্যবহার করে আমরা এর অটোমেটিক টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো। যদি আমরা দেখি যে এখানে আমরা একটু যদি চিত্রের দিকে খেয়াল করি, তাহলে কি দেখতে পাই একটু যদি দেখি। এখানে একটা ওভেন ব্যবহৃত হয়েছে। আমরা মূলত এই ওভেনের তাপমাত্রাটা কন্ট্রোল করব। আমাদের এই থার্মিস্টর ব্যবহার করে বা এই সার্কিটটা ব্যবহার করে আমরা এই ওভেনের টেম্পারেচারটা কন্ট্রোল করব। তো এক্ষেত্রে সেটা কিভাবে কাজ করবে, তাহলে এর সাহায্যে আমরা একটা চুল্লি বা ওভেন আছে, অথবা গরম কক্ষ বা হিটেড রুমের তাপমাত্রাও স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া আমরা ফ্রিজের ক্ষেত্রে এসির ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই এই থার্মিস্টর ব্যবহার করে তাপমাত্রা, অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ। এখন আমরা সেই একটি ওভেন বা চুল্লি এর অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা দেখব। এখানে একটি ড্রাইভার ট্রানজিস্টর এর বেস বায়াসকে থার্মিস্টর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ আমরা এখানে যে ট্রানজিস্টরটা দেখতেছি, দিস ইজ এ ট্রানজিস্টর, এই যে এটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টর, যেটাকে আমরা বলতেছি ড্রাইভার ট্রানজিস্টর। এটা হচ্ছে একটা ড্রাইভার ট্রানজিস্টর। এই ড্রাইভার ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ট্রানজিস্টরের এটা হচ্ছে আমার সেই বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার এবং এটা হচ্ছে কালেক্টর। তাহলে ট্রানজিস্টরের এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার এবং এটা হচ্ছে কালেক্টর। এক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা থার্মিস্টর দ্বারা কি করা হয়েছে, আমার বেস বায়াসকে কন্ট্রোল করা
হয়েছে, যেখানে এই যে এখানে বেজের সাথে আমরা এখানে একটা থার্মিস্টর ব্যবহার করেছি। তো সেই কথাটাই বলছে যে এখানে একটা ড্রাইভার ট্রানজিস্টরের বেস বায়াসকে থার্মিস্টর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপই বেস বায়াস হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা এই যে এখানে আমাদের ট্রানজিস্টরের থার্মিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ হবে, এই থার্মিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই ড্রপ ভোল্টেজটাই আমার ট্রানজিস্টরের বেস বায়াস হিসেবে কাজ করবে। এখন এই থার্মিস্টরকে হিটার বা চুল্লির সংস্পর্শে রাখা হয়। এই থার্মিস্টরটাকে এই যে থার্মিস্টরটা, এই থার্মিস্টরটাকে আমার ওভেন বা চুল্লির কাছাকাছি রাখা হয় বা সংস্পর্শে রাখা হয়। যখন চুল্লি বা ওভেন তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন থার্মিস্টরের তাপমাত্রাও বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই যখন ওভেন বা চুল্লি এর তাপমাত্রা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবেই যেহেতু এর থার্মিস্টরটাকে এই চুল্লির কাছাকাছি বা ওভেনের কাছাকাছি রাখা হয়েছে, সেই সূত্রে যখন আমার ওভেনের টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই আমার থার্মিস্টরের টেম্পারেচারটা বেড়ে যাবে বা তাপমাত্রা বেড়ে যাবে। ফলে এর রেজিস্টিভিটি কমে যায়। ফলে কি হবে, এর রেজিস্টিভিটি, থার্মিস্টরের রেজিস্টিভিটিটা কমে যাবে। যখন আমার এখানকার ওভেন বা চুল্লি এর টেম্পারেচার বেড়ে যাবে, তখন আমার থার্মিস্টরের টেম্পারেচারটাও বেড়ে যাবে। আর যখন থার্মিস্টরের টেম্পারেচারটা বেড়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই কি হবে, এর রেজিস্ট্যান্স কমে যাবে, এর রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি কমে যাবে। এতে থার্মিস্টরের আড়াআড়িতে ভোল্টেজে এতে থার্মিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ, এই ভোল্টেজে বা ট্রানজিস্টরের বেস বায়াস কমে যাওয়ায় হিটার কয়েলের মধ্য দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এবং চুল্লির তাপমাত্রা কমে আসে। কি বলছে, যে যেহেতু এর রেজিস্টিভিটি কমে যাবে, এতে থার্মিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ বা ট্রানজিস্টরের বেস বায়াস কমে যাওয়ায় হিটার কয়েলের মধ্যে এই যে হিটার যে কয়েল আছে বা যে হিটারটা আমরা ব্যবহার করছি, এই হিটারের কয়েলের মধ্য দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এবং চুল্লির তাপমাত্রা কমে আসবে। চুল্লির তাপমাত্রা কি হবে, কমে আসবে। অর্থাৎ এর মধ্য দিয়ে যখন এর রেজিস্টিভিটি কমে যাবে, এর রেজিস্টিভিটি কমে যাওয়ার ফলে কি হবে, আমার এর বেস বায়াসের পরিমাণ কমে যাবে। যখন বেস বায়াসের পরিমাণ কমে যাবে, তখন এই যে এই কালেক্টরের মধ্য দিয়ে এই আমার হিটার কয়েল, এই যে এখানে যে হিটারটা ব্যবহার করছি, এই হিটার কয়েলের কারেন্টের পরিমাণটাও কমে যাবে। অর্থাৎ হিটারের মধ্য দিয়ে তখন কম কারেন্ট ফ্লো হবে। আর যখন কম কারেন্ট ফ্লো হবে, তখন এই হিটার কয়েলে কম কারেন্ট পাবে। আর হিটার যখন কম কারেন্ট পাবে, হিটার কয়েল, তখন আমার টেম্পারেচার বা তাপমাত্রা এমনিতে কমে আসবে। এইবার যদি কোনো কারণে তাপমাত্রা কমে যায়, তাহলে থার্মিস্টর রেজিস্টিভিটি কী পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কোনো কারণে টেম্পারেচার বা তাপমাত্রা কমে যায়, তাহলে কি হবে, থার্মিস্টরের রেজিস্টিভিটি বেড়ে যাবে। এখন এই থার্মিস্টর রেজিস্টিভিটি যখন বেড়ে যাবে, তখন কি হবে, ট্রানজিস্টরের বেস বায়াস বৃদ্ধি, এই যে ট্রানজিস্টরের বেস বায়াসটা কি হবে, বৃদ্ধি পাবে। ফলে হিটারের মধ্য দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এখন এর বেস বায়াসটা যখন বৃদ্ধি পাবে বা বেস বায়াসটা যখন বেড়ে যাবে, তখন কি হবে, এই হিটারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার পরিমাণটাও বেড়ে যাবে। অর্থাৎ বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। এখন এই বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার ফলে এর তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে কোনো কারণে যদি আমার আর টেম্পারেচার কমে যায়, তাহলে অটোমেটিক্যালি থার্মোমিটার কি করতেছে, এটার টেম্পারেচারটাকে বাড়াই দিচ্ছে। এবং কোনো কারণে যদি এর টেম্পারেচার বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি কমিয়ে দিচ্ছে। এটা আমরা এই অপারেশন থেকে দেখলাম। তো সেই সূত্রে আমরা বলতে পারি যে একটা থার্মিস্টর ব্যবহার করে আমাদের কি করতে পারি, আমরা কোনো রুমের বা কোনো ওভেনের টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। এখন ইন্ডাকটিভ ট্রান্সডিউসারের যে কার্যনীতি, সেটার ক্ষেত্রে যদি দেখি, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার
সেলফ জেনারেটিং অথবা প্যাসিভ টাইপ হয়ে থাকে। সেলফ জেনারেটিং টাইপ ট্রান্সডিউসারের মৌলিক বৈদ্যুতিক জেনারেটরের নীতি অনুসরণ করে, অর্থাৎ পরিবাহী বা চুম্বক ক্ষেত্রের মধ্যে গতির ফলে পরিবাহীর মধ্যে ভোল্টেজ আবেশিত হয় বা জেনারেট হয় বা জেনারেটরের ক্রিয়া করে। পরিমাপিত বা মেজার্ড বস্তুর পরিবর্তনের ফলে সৃষ্ট তুলনামূলক গতি বা রিলেশন মোশন চুম্বকীয় ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে প্রয়োগ করা হয়। এখন যদি আমরা আরেকটু সামনে আগাই তাহলে কি দেখতে পাই? এরপরে আছে আমাদের এলভিডিটি, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী। লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী, যেটাকে এলভিডিটি বলা হয়। এই এলভিডিটি যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই? এই এলভিডিটি হলো একটা প্যাসিভ ইন্ডাকটিভ ট্রান্সফরমার। এর পুরো নাম আমরা অলরেডি জানছি, যে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। যদি ডিফারেনশিয়াল ট্রান্সফরমার এর মধ্যবর্তী কোর এর স্থানান্তর বা ডিসপ্লেসমেন্ট এর সাথে সাথে ডিফারেনশিয়াল আউটপুট ভোল্টেজের মান সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, তবে ওই প্রকার ট্রান্সফরমারকে এলভিডিটি বলা হয়। কি বলছে? যে যদি যদি ডিফারেনশিয়াল ট্রান্সফরমার এর মধ্যবর্তী কোর এর স্থানান্তরের সাথে সাথে ডিফারেনশিয়াল আউটপুট ভোল্টেজের মান সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ যদি ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের মধ্যবর্তী কোরের যে ডিসপ্লেসমেন্ট হবে বা স্থানান্তর হবে, এই স্থানান্তরের ফলে এই স্থানান্তরের সাথে সাথে ডিফারেনশিয়াল আউটপুটের ভোল্টেজের মান যদি সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, তবে ওই প্রকার ট্রান্সফরমারকে এলভিডিটি বলা হয়। এখন আসি আমরা এর গঠন। এলভিডিটি সাধারণত একটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং দুটি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সমন্বয়ে গঠিত। একটা প্রাইমারি এবং দুইটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সমন্বয়ে এলভিডিটি গঠিত। আমরা এখানে যদি একটু চিত্রের দিকে তাকাই তাহলে দেখতেছি সেকেন্ডারি কয়েল S1, সেকেন্ডারি কয়েল S2, আর এটা হচ্ছে আমার সেই প্রাইমারি কয়েল বা প্রাইমারি ওয়াইন্ডিং। এখানে যে ওয়াইন্ডিং বলতেছি এটাই হচ্ছে কয়েল। তাহলে এলভিডিটি কি? সাধারণত একটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং দুইটি সেকেন্ডারি ওয়াইন্ডিং S1 এবং S2 এর সমন্বয়ে গঠিত। একটি ফাঁপা টিউব বা ফর্মার উপর একটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং দুই পাশে সেকেন্ডারি ওয়াইন্ডিং পেঁচানো হয়। অর্থাৎ একটা ফাঁপা, এই যে এটা একটা ফাঁপা ফর্মা, এই ফাঁপা ফর্মার উপরে একটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং দুটি সেকেন্ডারি ওয়াইন্ডিং বা কয়েল পেঁচানো হয়। ফাঁপা টিউবের অভ্যন্তরে অক্ষ বরাবর একটি আয়রন কোরকে প্রবেশ করানো হয়। কি বলছে? ফাঁপা টিউবের মধ্যে, এই যে আমরা ফাঁপা টিউবটা দেখতেছি, এই ফাঁপা টিউবের অভ্যন্তরে অক্ষ বরাবর একটি আয়রন কোরকে প্রবেশ করানো হয়, যেটাকে আমরা এই যে এটা দেখতেছি সেই আয়রন কোর। সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটি সিরিজে কিন্তু বিপরীত পোলারিটি সংযুক্ত করা হয়। অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং কি বলছে? সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটি সিরিজে থাকবে, কিন্তু বিপরীত পোলারিটি সংযুক্ত করা হয়। সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটি কি অবস্থায় আছে? সিরিজে, কিন্তু এদেরকে কি করা হয়? পোলারিটি সংযুক্ত করা হয়, যাতে ওয়াইন্ডিং দুটিতে উৎপন্ন ভোল্টেজ পরস্পরের বিপরীত হয়। কি বলছে? যাতে ওয়াইন্ডিং দুটিতে উৎপন্ন ভোল্টেজ পরস্পরের বিপরীত হয়। তাহলে এর পোলারিটি কেন পরিবর্তন করা হয় বা বিপরীত পোলারিটি কেন সংযুক্ত করা হয়? এর বিপরীত পোলারিটি এই কারণে সংযুক্ত করা যে ভোল্টেজটা হবে এটা পরস্পরের বিপরীত হয়।
অর্থাৎ বিপরীত ধর্মী ভোল্টেজ বা বিপরীত পোলারিটি ভোল্টেজ ক্রিয়েট করার জন্য আমাদের বিপরীত পোলারিটির কয়েল সংযুক্ত বা ওয়াইন্ডিং সংযুক্ত করা হয়। এখানে আমরা একটা ক্রস সেকশনাল ভিউ দেখতেছি, যেটা হচ্ছে আমার সেই ক্রস সেকশনাল ভিউ বা ক্রস সেকশনাল ডায়াগ্রাম। এবার আসি আমরা কার্যনীতি। কার্যনীতি কিভাবে কাজ করতেছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এই যে এখানে যদি আমরা দেখি যে এসি এক্সাইটেশন, এখানে এই যে এটা হচ্ছে আমার সেই প্রাইমারি ওয়াইন্ডিং, আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা হচ্ছে সেই আমার ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে আয়রন কোর। যদি আমরা দেখি এলভিডিটি এর প্রাইমারিতে এসি সাপ্লাই দেওয়া হলে, এই যে যখন এখানে আমার এসি সাপ্লাই দেওয়া হবে, অর্থাৎ যখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে এসি সাপ্লাই দেওয়া হলে এটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটিকে এসি ভোল্টেজ উৎপন্ন করে। অর্থাৎ এখানে একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যদি এখানে এসি সাপ্লাই দেওয়া হয়। যদি প্রাইমারি ওয়াইন্ডিং এ এসি সাপ্লাই দেওয়া হয় তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হওয়ার ফলে আমার এখানে যে সেকেন্ডারিতে দুইটা ওয়াইন্ডিং আছে, এই সেকেন্ডারিতে দুইটা ওয়াইন্ডিং এ কি করবে, এসি ভোল্টেজ উৎপন্ন করবে। এখন এই এসি ভোল্টেজ উৎপন্ন করার ফলে মনে করি আমার S1 এবং S2 এই দুইটা এর আউটপুট ভোল্টেজ যথাক্রমে ES1 এবং ES2। এটা এখানে আমরা যে S1 এবং S2, এটাকে যদি S1 ধরি, এটাকে এবং S2 ধরি, তাহলে কি পাবো আমরা, এখানে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেই জেনারেটেড ভোল্টেজটা আমরা ধরে নিলাম ES1 এবং ES2। যেহেতু কয়েল দুটি বিপরীতমুখী করে সিরিজে সংযোগ করা হয়, সেহেতু ES1 এবং ES2 এর পার্থক্যই হবে আউটপুট ভোল্টেজ। কি বলছে যে যেহেতু কয়েল দুটিকে বিপরীতমুখী করে সিরিজে সংযোগ, যেহেতু এই কয়েল দুটিকে কি করছে, বিপরীতমুখী করে সিরিজে সংযোগ করা হয়েছে। তো সেই সূত্রে ES1 এবং ES2 এই দুইটার যে পার্থক্য হবে, যেহেতু একটা আরেকটার বিপরীতমুখী, একটা আরেকটা অপোজিট, তো সেই সূত্রে এর মধ্যে এর ES1 এবং ES2 এর পার্থক্যটাই হবে কি আমার ই ভোল্টেজ, যেটা ই ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ। এই যে এখানে ই ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ, অর্থাৎ এখানে E0 ES1 মাইনাস ES2। কারণ কি, যেহেতু এর একটা কয়েল আর একটা কয়েলের বিপরীতমুখী এবং সিরিজের সংযুক্ত, সেই সূত্রে এদের মধ্যে যে ভোল্টেজটা জেনারেট হবে, এই ভোল্টেজটা একটা আরেকটা বিপরীতমুখী হবে। আর সেই কারণেই এর আউটপুট ভোল্টেজটা তাহলে কি হবে, এই দুইটার পার্থক্য ES1 এবং ES2 এর পার্থক্যই হবে আমার আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ যদি আমার E0 হয়, তাহলে আউটপুট ভোল্টেজ সমান ES1 মাইনাস ES2। এখন এই যে E0, এই E0 এর মান নির্ভর করবে কোর এর অবস্থানের উপর, অর্থাৎ E0 বা আউটপুট ভোল্টেজ যেটা আমরা দেখতেছি, এই আউটপুট ভোল্টেজটা নির্ভর করবে কিসের উপরে, এই যে আমরা কোরটা দেখতেছি, এই কোরের মুভমেন্টের বা অবস্থানের উপরে। যখন কোরের অবস্থান কেন্দ্রে থাকে তখন উভয় কয়েলে উৎপন্ন ভোল্টেজ সমান হয়, ফলে আউটপুট ভোল্টেজ E0 সমান ES1 মাইনাস ES2 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যখন কোরটা সেন্টারে বা কেন্দ্রে অবস্থান করবে, তখন আমার ES1 এবং ES2 এর জেনারেটেড ভোল্টেজটা সেম হবে। যখন এটা এই অবস্থাতে সেন্টারে থাকবে, কোরটা যখন সেন্টারে বা কেন্দ্রে অবস্থান করবে, তখন আমার এটা এবং এটার যে জেনারেটেড ভোল্টেজ সেম থাকবে, একই থাকবে। আর আমরা জানি যে একই থাকার ফলে যেহেতু আমার আউটপুট ভোল্টেজটা ES1 এবং ES2 এর পার্থক্য যতটুকু হবে সেটাই যেহেতু আমার আউটপুট ভোল্টেজ, আর যেহেতু সেম ভোল্টেজ জেনারেট হচ্ছে, তার মানে এখানে কোনো পার্থক্য হচ্ছে না। তো সেই সূত্রে আমার আউটপুট ভোল্টেজটা কি হবে, শূন্য হবে। এখন যদি কোরকে কেন্দ্র থেকে বাম দিকে সরানো হয়, তবে S1 এর ফ্লাক্স লিঙ্কিং এর পরিমাণ S2 এর ফ্লাক্স লিঙ্কিং পরিমাণের চেয়ে বেশি হয়, অর্থাৎ ES1 is greater than ES2। অর্থাৎ যদি আমরা এই কোরটাকে বাম দিকে মুভ করাই, বাম দিকে
সরাই তাহলে কি হবে, আমার এই ES1 এর মধ্যে যে ভোল্টেজটা জেনারেট হবে এটা আমার ES2 এর চেয়ে বেশি হবে, এবং তখন কি হবে, ES1 ইজ গ্রেটার দেন ES2। সুতরাং তখন E0 হবে কি ES1 মাইনাস ES2, এবং ES এর E0 অর্থাৎ আউটপুট ভোল্টেজ বা জেনারেটেড ভোল্টেজ এর পোলারিটি হবে পোলারিটি, এবং E1 এর পোলারিটি একই হবে। আবার যখন কোরকে কেন্দ্র থেকে ডানে মুভ করানো হবে তখন ES2 ইজ গ্রেটার দেন ES1, এবং E0 এই যে E0টা দেখতেছি আমরা, এই অর্থাৎ E0 এর পোলারিটি E2 এর পোলারিটির সমান হবে। এখন যখন প্রথম অবস্থায় বিপরীত যা প্রথম অবস্থায় বিপরীত দিকে অবস্থান করবে, অর্থাৎ এই দুই অবস্থায় আউটপুট ভোল্টেজ পরস্পর 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে, আউট অফ ফেজে থাকবে। অতএব দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ এর পরিবর্তন নির্ভর করে কিসের উপরে, কোর এর মুভমেন্টের উপর। এটি লিনিয়ার মোশন নির্দেশ করে, অন্যভাবে বলা যায় কোরের ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে। যেহেতু এটা লিনিয়ারলি মুভ করতেছে অর্থাৎ ডিসপ্লেসমেন্টটা হবে কোন দিকে, এদিকে অথবা এদিকে, তার মানে এটা লিনিয়ারলি মুভ করতেছে। যেহেতু লিনিয়ারলি মুভ করতেছে অর্থাৎ এই কোরের ডিসপ্লেসমেন্টটা কিভাবে কিসের উপরে হচ্ছে, আমার এই যে এখানে আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছি এটা কিন্তু ফুললি ডিপেন্ড করতেছে আমার এই কোরের অবস্থানের উপরে। কোর যদি ডান দিকে বা বাম দিকে মুভ করে তাহলে যখন আমার বাম দিকে মুভ করতেছে তখন আমরা ES1 বেশি পাচ্ছি, আবার যখন ডান দিকে মুভ করতেছে তখন আমরা ES2 বেশি পাচ্ছি। এখন তাহলে কি হচ্ছে, তাই সেকেন্ডারি সেকেন্ডারি যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ বাড়ে এবং অপরদিকে আউটপুটের ভোল্টেজ কমবে, অর্থাৎ সেকেন্ডারিতে যে ওয়াইন্ডিং দুইটা আছে এই ওয়াইন্ডিং দুইটা আমার এই কোরের ডিসপ্লেসমেন্টের কারণে কি হচ্ছে, কখনো এটার ভোল্টেজ বাড়তেছে এটার কমতেছে, আবার কখনো এটার বাড়তেছে এটার কমতেছে, অর্থাৎ ওয়াইন্ডিং দ্বয়ের একটার ভোল্টেজ বাড়তেছে অপরটার ভোল্টেজ কমতেছে। এই দুই ভোল্টেজের পার্থক্যই আউটপুট ভোল্টেজ হিসেবে ট্রান্সডিউসার এর আউটপুটে পাওয়া যায়। এখন এই যে যে দুইটা কোর আমরা দেখতেছি সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি এই ভোল্টেজটাই হচ্ছে আমার এই ভোল্টেজ হিসেবে এই আউটপুট ভোল্টেজের পার্থক্য, এই দুই ভোল্টেজের পার্থক্যই হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ হিসেবে ট্রান্সডিউসার এর আউটপুটে পাওয়া যায়। এভাবে এলভিডিটি এর সাহায্যে ভোল্টেজ পরিমাপ করে ডিসপ্লেসমেন্ট পরিমাপ করা যায়। এখন এলভিডিটি এর আউটপুট নিম্নের যে ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে সেগুলো হচ্ছে কোন কোন বিষয়ের উপরে বা কোন কোন প্যারামিটার বা কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে আমার এলভিডিটি এর আউটপুট নির্ভর করতেছে, সেটা হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার উপর নির্ভর করতেছে। যেহেতু এটা একটা ওয়াইন্ডিং সেই সূত্রে এটার এটার কি প্যাচ সংখ্যার উপর অবশ্যই নির্ভর করে, এবং সফট আয়রন কোর এর অবস্থানের উপরে, অর্থাৎ আমার এই প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে কয়েলের প্যাচ সংখ্যা আছে এর উপরে নির্ভর করে, এবং এখানে যে কোর আছে কোরের আয়রন কোর যেটা, এই আয়রন কোরের অবস্থানের উপর নির্ভর করবে এবং সাপ্লাই ভোল্টেজের উপরে নির্ভর করবে। এখন আসি আমি যে এই এলভিডিটি এর সুবিধাগুলো কি কি। এলভিডিটি এর সুবিধার মধ্যে আছে ডিফারেনশিয়াল আউটপুট ভোল্টেজ লিনিয়ার হয় ফলে সূক্ষ্মভাবে ডিসপ্লেসমেন্ট পরিমাপ করা যায়। এরপরে প্রাইমারি ভোল্টেজকে পরিবর্তন করে এলভিডিটি এর সেকেন্ডারি বাড়ানো বা কমানো যায়। এরপরে এতে ফ্রিকশন লস খুব কম হয়। এরপরে ইহার পাওয়ার লস কম। এরপরে ইহার রেজুলেশন ইনফিনিটি হয় এবং হাই হিস্টেরেসিস লস এর পরিমাপ একেবারেই কম হয়, অর্থাৎ এর হিস্টেরেসিস লস একেবারেই কম হয়। এগুলো হচ্ছে কি আমার এলভিডিটি এর সুবিধা বা লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের সুবিধা।
এরপরে এর অসুবিধাগুলোর ক্ষেত্রে যদি আসি, এর অসুবিধাগুলো কি কি? যে সকল ডিভাইসের ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, সে সকল ডিভাইসের ডিসপ্লেসমেন্ট পরিমাপ করা যায় না। কি বলছে যে যে সকল ডিভাইসে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় সেসব ডিভাইসে ডিভাইসের ডিসপ্লেসমেন্ট পরিমাপ করা যায় না। অর্থাৎ আমরা এখানে ডিসপ্লেসমেন্ট পরিমাপ করতে চাচ্ছি যে আয়রন কোরের, এই আয়রন কোরের ক্ষেত্রে যে সকল ডিভাইসগুলো এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে সেই সকল ডিভাইসগুলো ডিসপ্লেসমেন্ট পরিমাপ করা যায় না। এ একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে হাই টেম্পারেচারে ইহা ব্যবহার করা যায় না। আরেকটা হচ্ছে ভাইব্রেশনের জন্য ইহা এফেক্টেড হয়। ভাইব্রেশনের কারণে এইগুলো অনেক সময় এফেক্টেড হয়। এরপরে এলভিডিটি এর ব্যবহার, কোথায় কোথায় এলভিডিটি ব্যবহার করা হয়? ডিসপ্লেসমেন্ট পরিমাপে প্যাসিভ ডিভাইস হিসেবে এটা ব্যবহার করা হয়। ফোর্স, প্রেসার ইত্যাদি পরিমাপে ট্রান্সডিউসার হিসেবে এটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার বা এলভিডিটি। এরপরে আছে সাধারণ ট্রান্সফরমার ও ডিফারেনশিয়াল ট্রান্সফরমার মধ্যে পার্থক্য, এটা তোমরা বাসায় দেখে নিবা। এরপরে আসি আমরা রোটারি ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার বা আরভিডিটি। আরভিডিটি আরভিডিটি হচ্ছে রোটারি ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। এখন এর গঠন যদি আমরা একটু দেখি, আরভিডিটি হলো রোটারি ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার, যার গঠন এলভিডিটির মতোই। আরভিডিটি এর গঠন অনেকটা এলভিডিটির মতোই, তবে এর কোর কৌণিকভাবে ঘুরতে পারে। অর্থাৎ লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখছিলাম এটা লিনিয়ারলি মুভ করে, এটা কোরটা। এলভিডিটি এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এলভিডিটি এর কোরটা লিনিয়ারলি মুভ করে, বাট এটার ক্ষেত্রে এটা এর কোর কি করতে পারে? কৌণিকভাবে বা রোটারি মুভ করতে পারে। এক্ষেত্রেও ব্যবহৃত ট্রান্সফরমারটি ইনপুটে একটি এবং আউটপুটে দুটি কয়েল থাকে। অর্থাৎ এর ক্ষেত্রেও আমরা এলভিডিটির ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আরভিডিটির ক্ষেত্রেও কি সেম। এক্ষেত্রেও কি ট্রান্সফরমারটি ইনপুটে একটি এবং আউটপুটে দুটি কয়েল ব্যবহৃত হয়ে থাকে, যেটা আমরা অলরেডি চিত্রে দেখতেছি, যেখানে প্রাইমারি ওয়াইন্ডিং আছে একটা এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে দুইটা, যেটা আমরা এর আগে এলভিডিটিতেও দেখেছি। আউটপুটে উক্ত কয়েলের পার্থক্য মানের ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ আউটপুটে এই যে যে দুইটা ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজ দেখতেছি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে, ES1 এবং ES2, এই দুইটার পার্থক্যের মানের ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। এখন যদি আমরা একটু এর কার্যনীতিতে আসি, যে এটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পারি যে প্রাথমিক পর্যায়ে যদি মুভিং কোরের অবস্থান আনুভূমিক বা লম্বভাবে থাকে, তবে প্রাইমারি কয়েলে এসি সাপ্লাই প্রদান করলে সেকেন্ডারি কয়েল দুটিতে সমান ভোল্টেজ জেনারেটেড হবে। অর্থাৎ যদি এই অবস্থায় আমরা ধরে নিলাম যে আমার এই কোরটা আনুভূমিক অবস্থায় আছে বা লম্বভাবে অবস্থান করতেছে। তো এই অবস্থায় যখন আমার কোরটা অবস্থান করবে, তখন আমি যখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে এসি সাপ্লাই প্রয়োগ করব, তখন আমার সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের S1 এবং S2 এই দুইটার ভোল্টেজ, জেনারেটেড ভোল্টেজ সেম হবে। আর তখন আমরা E0 বা ES1 এবং ES2 এর পার্থক্য 0 হবে। আর যখন ES1 এবং ES2 এর ভোল্টেজের পার্থক্য 0 হবে, তখন আমরা E0 অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কি পাবো? শূন্য পাবো। অর্থাৎ এর মধ্যে কোনো ভোল্টেজ পার্থক্য থাকবে না।
এখন কোরের কৌণিক সরণ ঘটলে, অর্থাৎ কোরের কৌণিক সরণ ঘটলে মানে হলো এটা রোটারি করলে বা এটা রোটেট করলে, মুভ করলে, রোটেট করলে বা একটু ঘুরলে তখন কি হবে, ES1 এবং ES2 এর যে কোনো একটি ভোল্টেজ বেড়ে যাবে, ফলে আউটপুট ভোল্টেজ বেড়ে যাবে। কি বলছে যে এটা যখন মুভ করবে, যে কোনো একদিকে মুভ করবে, তখন কি আউটপুটে S1 এবং S2 দুইটা ভোল্টেজ আছে, দুইটা ভোল্টেজের মধ্যে যে কোনো একটা ভোল্টেজের মান বেড়ে যাবে এবং আরেকটা ভোল্টেজের মান কমে যাবে। সিমিল সেই সূত্রে আমরা আউটপুট ভোল্টেজটা তখন পাবো, অর্থাৎ E0 তখন আমরা পাবো। কারণ যদি আমরা ধরে নিলাম যে আমার ES1টা বেড়ে গেছে, ES2টা কমে গেছে, সেই সূত্রে যেহেতু আমার আউটপুট ভোল্টেজ ES1 মাইনাস ES2, সেই সূত্রে আমার কি আউটপুট ভোল্টেজ আমরা পাবো বা আউটপুট ভোল্টেজটা বেড়ে যাবে। অর্থাৎ যদি আচ্ছা, ES1 বেড়ে যাবে, ফলে পাবো। তো সেই সূত্রে বাকিটুকু অনেকটা এলভিডিটি এর মতোই। আবার যখন এইদিকে মুভ করবে তখন আমার এটার পরিমাণ বেড়ে যাবে, এটার পরিমাণ কমে যাবে। তো সেই সূত্রে এভাবে, যেহেতু আমার মূল ডিফারেন্স হচ্ছে যে এলভিডিটিতে এটা কোরটা লিনিয়ারলি মুভ করেছিল, আর এখানে সেটা রোটেট করবে বা কৌণিকভাবে মুভ করবে, এটাই। তো সেই সূত্রে আমরা ফাইনালি কি বলতে পারি, E0 আউটপুট বা আউটপুট ভোল্টেজ সমান বলতে পারি ES2 মাইনাস ES1, অথবা E0 বা আউটপুট ভোল্টেজ সমান ES2 মাইনাস ES1, ES1 মাইনাস ES2। তো সেই সূত্রে এভাবে আমরা রোটারি ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার এর অপারেশন দেখতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। আগামী ক্লাস হবে আমার তৃতীয় অধ্যায় থেকে, এবং ঠিক আছে, আমরা তৃতীয় অধ্যায় থেকে আগামী ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবা। ওকে, আল্লাহ হাফেজ। তারপর হচ্ছে আজকে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে